নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এখন রাত 8টা বাজে। তো রিয়া রুই মাছের কালিয়া রান্না করছে। ওর বাবা আগামীকাল সকালবেলায় ঢাকা যাবে, ওর বাবার কাছে দেবে। ওই জামাই বাবাজি পার্থ এরা বাসায় রয়েছে, ওদের জন্য। মাছগুলো ভেজে নিয়ে ওই তেলে তেজপাতা ফোড়নে দিল, তারপর দিচ্ছে আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়েছে এক মুঠো কুচানো পেঁয়াজ। আমি রান্নার জন্য মশলাগুলো বেটে দিয়েছি। অল্প একটু জল দিল আদা আর পেঁয়াজগুলো কষিয়ে নেওয়ার জন্য। ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিচ্ছে জিরা বাটা। ঢাকায় পাঠানোর জন্য পায়েস রান্না করেছি, তো আমি সকালবেলায় লুচি ভেজে দেব। আরও একটু জল দিল, অল্প অল্প করে কিন্তু জল দিচ্ছে কষানোর জন্য। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো মরিচ দিল। আবারও নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিল। ঝোলটা ফুটে ওঠার পর এখন ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ করব পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এখন দিচ্ছে ভেজে বেটে রাখা পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে দিয়েছিল তেলে, আমি বেটে দিয়েছি। এখন ওই পেঁয়াজটা ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই স্বাদ হওয়ার কথা। রুই মাছের কালিয়াটা দেখতে বেশ ভালো লাগছে। নামানোর আগে কয়েক পিস কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিল। এরপর দিচ্ছে বেটে রাখা গরম মশলা, একটা এলাচ আর 1 টুকরো দারুচিনি বেটে রেখেছিলাম। রান্না শেষ, এখন নামাবে। এখন ভোর 5টা বাজে। আমি উঠেছি 4টার সময়। উঠে ওদের জন্য লুচি বানিয়েছি। সব রাতেই গুছিয়ে রেখেছি, তো খাবার দাবারগুলো এই বক্সে সবগুলো গুছিয়ে দিয়েছি। এখন আমি সহ যাচ্ছি ওনাকে বাস পর্যন্ত এগিয়ে দিতে। তো বাস কাউন্টারে আরও আগে চলে আসছি। এখন বাস ছাড়বে কিছুক্ষণের মধ্যে। সবার ব্যাগপত্র বক্সে গুছিয়ে নিচ্ছে। আমাদেরগুলিও বক্সে দিয়ে দিলাম। এটা আমাদের বক্স। তো এখন বাসে উঠে যাবে। অনেকেই উঠে গেছে। উনি উঠছেন এখন। আমিও ভিতরে যাচ্ছি, হাত ব্যাগটা ওনার কাছেই দিয়ে আসব। ওখানে কিছু শুকনো খাবার আর জল আছে। তো উনি সিটে বসে গেছে, আমাকে বলছেন একটু বসো। তো আমিও পাশের সিটে একটু বসলাম। নেমে যাচ্ছি বাস থেকে। বাস ছেড়ে দিল। আমাকে কিছু ভাঙতি টাকা দিয়েছেন, বলেছেন একটা অটো রিকশা নিয়ে চলে যাও বাসায়। এখন ঢাকায় যাবেন, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকালের দিকে ফেনীর উদ্দেশ্যে রওনা দেবেন। তো আমি বাসায় চলে আসছি আরও অনেক আগে। এখন ফেনা ভাত রান্না করছি। জল ফুটে ওঠার পর আলু, মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম, চাউলও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি। প্রায় সিদ্ধ হয়ে আসছে, খুব সুন্দর গ্রান বের হয়েছে। চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়েছি।
সবজি চাল কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এখন দিচ্ছি পুঁই শাকের কচি ডাঁটাগুলো, সাথে কয়েকটা পাতাও দিয়েছি। ভালো করে ধুয়ে কেটে জল ঝরিয়ে রেখেছিলাম। দেখতে খুবই ভালো লাগছে। তো একেবারে ভোরবেলা ঘুম থেকে উঠাতে আমি 4টার সময় উঠেছি। তো আমার একটু ক্ষুধাও লেগেছে আজকে। তো ফেনা ভাত খাবো। নামানোর আগে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিলাম, প্রয়োজনে মেখে খাওয়া যাবে। ফেনা ভাত হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। তো আমাদের মা মেয়ের জন্য বেড়ে নিচ্ছি। এটা ঠান্ডা হতে হতে ডিম ভাজা করে নেব। ডিম ভাজার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছিলাম। দুইটা ডিম একসাথেই ভেজে নেব। সরিষার তেল গরম হওয়ার পর গুলে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিম ভাজাও হয়ে গেছে, মা মেয়ে দুজনে মিলে খাবো এখন। এই ফেনা ভাত কিন্তু আমার খুবই প্রিয়, আমার কাছে খুব ভালো লাগে খেতে। আমার বাবা অল্প একটু জমিতে কালিজিরা ধানের চাষ করতেন, শুধু সারা বছর ওই পায়েস খিচুড়ি এসব খাওয়ার জন্য। তখন তো আর পোলাও রান্না করা জানতও না গ্রামের মানুষেরা। তো এরকম সুগন্ধি চাউল দিয়ে আমার মা ওই নারিকেল দিয়ে জাউ ভাত রান্না করতেন, খেতে যে কি ভালো লাগতো। আমাদের কাছে খুব ভালো লাগে এই ধরনের খাবার, এটা একেবারে স্বাস্থ্যকর খাবার। তো মুখে রুচি না থাকলে, কিছু খেতে মন না চাইলে, মশলাযুক্ত খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেলে এরকম খাবার খেতে খুব চমৎকার লাগে। ডিম ভাজা দিয়ে ফেনা ভাত খুব ভালো লেগেছে খেতে। এখন দুপুরবেলা, দুপুরের রান্নার আয়োজন করে রান্না বসিয়ে দিয়েছি। তো আমরা মা মেয়ে দুজন শুধু পটল ভাজা করব আর রুই মাছ দিয়ে লতি রান্না করব। হলুদ লবণ একটু গুঁড়ো মরিচ মাখিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এই তেলেই অল্প একটু গোটা জিরা ফোড়নে দিলাম। এবার এক মুঠো কুচানো পেঁয়াজ, এরপর হলুদ গুঁড়ো মরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর লতি দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ দিলাম। লবণ দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। কষানোতেই লতি সিদ্ধ হয়ে গেছে। তারপরে ফোটানো গরম জল দিলাম। ঝোল ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্না শেষ। সব কিছু গুছিয়ে নিয়ে প্রথমে রিয়ার খাবারটা দিয়ে দেব। ওর খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসে গেলাম। প্রতিদিন আমরা দুজন একসাথে খেতে বসি, আজ আমি একাই খেতে বসলাম। একজন মানুষ ঘরে না থাকলে ঘরটা একেবারে ফাঁকা ফাঁকা লাগে। পটল ভাজাটা খুব ভালো লাগছে খেতে। আরও ভালো লাগতো যদি সয়াবিন তেলে ভাজা হতো। তো আমরা তো আজ 5 বছর যাবৎ সয়াবিন তেল খাই না, সচরাচর খাই না। যখন ওই পিঠা টিঠা বানানো হয়, তেলে ভাজা পিঠা, তখন হয়তো খাওয়া হয়। তো আমি বেশি খাই না, আমরা দুজনে একেবারে কম খাই, ওইসব পিঠাও তেমন খাই না। ছেলে মেয়েরা খেতে চায়, ওদেরকে বানিয়ে দেই। তবে আমি জানি এটা অনেক ক্ষতিকর, তারপরেও ওরা মাঝে মধ্যে খায়। একটা কথা মনে পড়লো, বলেই ফেলি। তো আমেরিকা থেকে আমার এক প্রিয় দিদি সীমানাথ,
উনি সব সময় আমাদের ভিডিও দেখেন এবং কমেন্টস করেন, সব সময় আমাদের ভালোটাই দেখেন। আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখেন, কমেন্টস করেন, সবাই আমাদেরকে অনেক ভালোবাসেন, এটা আমি একেবারে দৃঢ় বিশ্বাস করি এবং এটা আমি জানি। কমেন্টস করেছেন ভালোবেসে, উনি লিখেছেন, দিদি আমেরিকার ডাক্তারগণ সরিষার তেল খেতে নিষেধ করেছেন, তো আমরা এখন সরিষার তেল খাই না, আপনারাও আস্তে আস্তে মানে বাদ দিয়ে ফেলুন, এই ধরনের একটা কমেন্টস করেছেন। তো আমি ওনার কমেন্টসটার রিপ্লাই এখনও দিই নাই, ওটার রিপ্লাই দিতে গেলে 2-3 পৃষ্ঠা লিখলেও মনে হয় শেষ হবে না, তাই আজ ভাবলাম মুখেই বলি, মুখে বলতে একটু সহজ হবে। তো আমরা সরিষার তেল খেতাম, যখন সরিষার তেল খেয়েছি আমাদের আত্মীয় স্বজন সবাই, পাড়া প্রতিবেশী, আমরা সবাই যখন সরিষার তেল খেয়েছি তখন আমাদের শরীরে কিন্তু এত রোগ ছিল না। যেদিন থেকে সয়াবিন তেল খাওয়া শুরু করলাম, খাবার খেতে ভালো লাগে, তরকারি স্বাদ হয়, তেলে কোনো গন্ধ নাই, কোনো ভাজা বড়া করলে কি চমৎকার লাগে খেতে, তখন ভাবতাম যে এই তেলটা কত ভালো। তো এই ভালো ভালো মনে করে কত তেল যে খেয়েছি, প্রতি মাসে আমার 6-7 লিটার তেল, যে ঘরে কোনো অনুষ্ঠান থাকলে তো আরও বেশি খরচ হতো, জলের মতো তেল খেতাম। তখন খেয়ে খেয়ে কি হলো, শরীর সবার স্বাস্থ্য অনেক মোটা হয়ে গেছে, দেখতে শুনতে কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। একদিন হঠাৎ করে দেখলাম অ্যালার্জি, দুধ খেতে পারছি না, তারপর লতি খেতে পারি না, ওই পুঁইশাক খেতে পারি না, নারিকেল খেতে পারি না, অনেক কিছু খেতে পারি না। এসব খেলে কাশি, চোখে চুলকানি, কাশি, এই ধরনের সমস্যা হয়। এরকম চলতে থাকে, ওষুধ খেতাম, তখন ওষুধ খেলে হয়তো সাময়িক ভালো থাকতো, পরক্ষণে আবার ওই ধরনের খাবার খেলে আবার সেই অ্যালার্জি। তারপর এমনি তো আমি অনেক ফেটি ছিলাম, অনেক মোটা ছিলাম, আপনারা তো জানেন, হয়তো দেখেন নাই, আমার শরীর স্বাস্থ্য অনেক মোটা ছিল। 2020 সালের পর থেকে ওই ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের মতাদর্শে চলে আমরা অনেক ভালো আছি। আমার শরীরের 15-16 কেজি ওজন কমিয়ে, আরও বেশি 16-17 কেজি ওজন কমিয়ে এখন বর্তমানে অনেক ভালো আছি। যাই হোক, ওইটা অনেক বিশাল ব্যাপার, বড় ব্যাপার বলতে গেলে অনেক কিছু। তো আপনাদেরকে একটু সংক্ষেপে বলি, এর ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের যেসব ভিডিও ইউটিউবে আছে, এসব ভিডিও যদি যে কোনো মানুষ যদি প্রতিনিয়ত দেখেন, প্রতিনিয়ত, যেমন ওই বিভিন্ন ধরনের নাটক, সিনেমা এসব না দেখে যদি প্রতিনিয়ত একবার করে হলেও ওনার একটা ভিডিও দেখেন, আপনার জীবনের একেবারে পরিবর্তন হয়ে যাবে। মানে বিভিন্ন রোগ থেকে মুক্তি পেয়ে একেবারে শুধু ওনার ভিডিও দেখলে চলবে, আপনি মানতে হবে না। আপনার যখন ভিডিও দেখে দেখে নিজে সব কিছু বুঝে যাবেন, তখন আপনার ব্রেনে আপনাকে কন্ট্রোল করে রাখবে যে এটা খাবো না, ওইটা খাবো না, তখন নিজেই সংযত হয়ে যাবেন, তখন এমনিই রোগ থেকে মুক্ত হয়ে যাবেন। এটা আমাদের স্যারের কথা, আসলে ওই রকমই হচ্ছে, আমাদের বেলায় ওই রকমই হচ্ছে। যাই হোক, বলতে গেলাম সয়াবিন আর সরিষার তেলের কথা। তো উনি আমার ওই দিদি বলেছেন, দিদি সরিষার তেল কম খাবে, তো সরিষার তেল না খেলে হয়তো অলিভ অয়েল খেলে ভালো। তো অলিভ অয়েল তো আমাদের দ্বারা সম্ভব না, অলিভ অয়েল খাওয়া এটা বড় লোকদের ব্যাপার, আমরা পারবো না ওটা খেতে। তো সয়াবিন তেল খেতে হবে। সয়াবিন তেল খেয়ে দেখছি বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করে, আর আমাদের স্যারের ভিডিও দেখে অনেক কিছু জানতে পেরেছি। সয়াবিন তেল খেলে দীর্ঘমেয়াদী অনেক রোগে আক্রান্ত হয়, আর বিশেষ করে অ্যালার্জি। আমাদের খাদ্য গ্রহণের সময় খাবারের কিছু কিছু অংশ, ওই স্যারের ভিডিও দেখলে আপনারা বুঝবেন, খাবারের কিছু কিছু অংশ অন্ত্রের ছিদ্র দিয়ে সাথে সাথে রক্তের সাথে মিশে যায়, তখন বিভিন্ন ধরনের অ্যালার্জি শুরু হয়। যার যেইভাবে অ্যালার্জি, কারো চোখের চুলকানি, আমার চোখে চুলকানি, কারো শরীরের চুলকানি, কারো শ্বাস টান, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা যায়। স্যারের একটা কথা আমার সব সময় মনে থাকে, ওনার একটা ভিডিওতে আমি দেখেছি, একটা ভিডিওতে না, উনি প্রায় অনেক ভিডিওতে এসব কথাই বলেন, সাদা তেল, সাদা চিনি, সাদা চাল, সাদা আটা, সব হলো সাদা বিষ।
মানব দেহের জন্য এটা একটা বিষাক্ত খাবার। তো যাই হোক, সাদা তেল, সয়াবিন তেল কিন্তু শরীরের জন্য ভালো। ভালো যে যদি নিজেরা সয়াবিন করে ওই সরিষার তেলের মতো ভাঙিয়ে যদি মানে এটাকে কি বলে, তেলের পরিষ্কার করে কেমিক্যাল দিয়ে পরিষ্কার না করে যদি ওইভাবে খাওয়া যায় তাহলে কিন্তু সয়াবিন তেল শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু ওভাবে খাওয়া যাবে না, ওটা তেল ভাঙালে নাকি মোবিলের মতো হয়, ওটা দেখতে একেবারে গাঢ় মোবিলের মতো। ওই তেলটাকে পরিষ্কার করার জন্য, সাদা করার জন্য 1 গ্রাম সয়াবিন তেলে 1 ফোঁটা কেমিক্যাল দিয়ে নেড়ে দিলে সাথে সাথে ওই ময়লা যা আছে, গাঢ় যা আছে সব কিছু নিচে পড়ে যায়, উপরে সাদা জলের মতো তেলটা মানে পড়ে থাকে। ওই তেলটা তখন বাজারজাত করা হয়। তো আমরা কি করি, যেটা একেবারে সাদা, তখন বলতাম যে একেবারে সাদা যেটা ওইটা আনি না, ভাবতাম যে জলের মতো যেটা সাদা ওটা বেশি ভালো। এখন দেখি যে ওটাই বেশি বিষাক্ত। কারণ হলো 1 ফোঁটা কেমিক্যালে যদি 1 গ্রাম সয়াবিন তেল বসিয়ে দিতে পারে সাথে সাথে, ওই সাদা তেলটা, ওই কেমিক্যাল যুক্ত সাদা তেলটা আমাদের মানব দেহে গিয়ে কি অবস্থা ঘটাতে পারে এখন আপনারাই বিচার করেন। এভাবে আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বুঝিয়েছেন আমাদেরকে ভিডিওর মাধ্যমে। তো ওনার ভিডিও দেখে দেখে আমার এমন অভ্যাস হয়ে গেছে, এখন খাদ্য দেখলে আমি বুঝতে পারি কোনটা আমার শরীরের জন্য ভালো হবে, কোনটা খারাপ হবে। তো আসলে এটা আমার মুখের কথা নয়, আমি জানিও না কিছু, আমি একেবারে সাধারণ ক্ষুদ্র একটা মানব, কিচ্ছু জানি না, শুধু স্যারের ভিডিও দেখে দেখে এসব অর্জন করেছি। তো আমেরিকা থেকে সীমানাথ দিদি এই কথা, এই সরিষার তেল না খাওয়ার ব্যাপারে আরও একদিন লিখেছেন। উনি 2 দিন লিখেছেন, আমেরিকার ডাক্তারগণ সরিষার তেল খেতে নিষেধ করেছেন, কিন্তু আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বলেছেন কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল খাবেন, ওটা স্বাস্থ্যের জন্য তেমন বেশি খারাপ না। তেল, সব তেলে শরীরের জন্য খারাপ। নিজের জমিতে সরিষা চাষ করে কাঠের ঘানিতে ভাঙানো তেল খেলে বা কাঠের ঘানিতে ভাঙানো তেল কিনে খেলে শরীরে তেমন ক্ষতি করে না। এটা হলো মানে সরিষার তেলে গুণও আছে, অনেক পুষ্টিও আছে। আর নিজেরা সরিষা ভাঙালেও তখন কাঠের ঘানি পাই না, ওই মিলে নিয়ে আমরাও সরিষা ভাঙিয়ে নিয়ে আসি, তারপরও মন্দের ভালো এটা চিন্তা করে খাই। অনেক কথা বলে ফেলেছি, কিছু ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ভাত খেতে বসছি, কিন্তু আমার ভাত খেতে মন চাইছে না। ওই রিয়ার খাওয়া হয়ে গেছে, আমি বলেছি তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। তো এখন ভাত খেতে বসলাম, বেশি আগ্রহ নাই। সকালবেলা একটু ওই ফেনা ভাত খেয়েছিলাম রিয়ার সাথে, তো এখন অবশ্য 3টা বাজে। তো এখন খেতে বসছি, উনিও বাসায় নেই, আমার মনটাও ভালো নেই। সত্যি কথা, এটা যদি সয়াবিন তেলে ভাজা হতো পটল, কি যে চমৎকার লাগতো খেতে, আর কি সুঘ্রাণ লাগতো। এখন কিন্তু ওইরকম ঘ্রাণ লাগছে না। সীমানাথ দিদিকে অজস্র অজস্র ধন্যবাদ, আপনি সুন্দর একটা কমেন্টস করেছেন। কথা বলার কারণে ফ্যান বন্ধ করে রেখেছি, গরম লাগছে খুব। রুই মাছ দিয়ে লতির তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে। খুব চমৎকার হয়েছে। এবার বলবো আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনাদের নামগুলো যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। গত 2 দিন যাবৎ অনেকগুলো ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছেন অজয় মজুমদার মাইজদি থেকে, সীমানাথ আমেরিকা থেকে, পম্পাদে ইসাপুর লেলিন নগর থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, রয় অরুণ কলকাতা থেকে, সোমাশীল ফেনী থেকে, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, মালা বিশ্বাস, তৃপ্তি সাহা, সুমিতা দে আসাম থেকে, শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, সীমা ব্লক
শম্পা ব্যানার্জি কলকাতা থেকে, সুমন্তরা সেনাপতি, জয়শ্রী চৌধুরী, নিশাত লাইফলাইন, নির্মলা দেউরি, এন ঘোষ, রানু বেগম ইতালি থেকে, সজল বিশ্বাস কলকাতা থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।